আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের বেসিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা জানবো সসীম ধারা 13 নম্বর অধ্যায় যেটা, এটার ধারা বিষয়ক যত কিছু আছে, অনুক্রম কাকে বলে, ধারা কাকে বলে, ধারা কত ধরনের হতে পারে, আমাদের কোন সূত্রগুলি প্রয়োজন ধারার অঙ্ক করতে গেলে, কোনগুলি বেশি আসে, কোন সূত্র মাঝে মাঝে দেখা পাওয়া যায়, এই বিষয়ে আজকে আমরা একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারাই আসো ধারার পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো। ক্লাসটা দেখার পরে ইনশাআল্লাহ ধারা বিষয়ক পুরো ব্যাপারটা তোমার মাথায় একটু ক্লিয়ার সেট হয়ে যাবে। এরপরে কোনো অঙ্ক করতে গেলে তোমার আর প্রবলেম হইব না। তো আমরা যদি এই দিকটাতে একটু তাকাই, প্রথমে আমরা লিখছি অনুক্রম। ধারা শেখার আগে আমরা এই অনুক্রম ব্যাপারটা সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। অনুক্রম জিনিসটা আসলে কি? অনুক্রম থেকে হয়তো এটার ইংলিশে নাম সিকোয়েন্স, এটার সাথে তুমি একটু বেশি পরিচিত। সিকোয়েন্স জিনিসটা কি? আমরা যদি একটা সংখ্যা এখানে লিখি, ধরো আমরা একটা সংখ্যা লিখতেছি 1, তারপর লিখলাম 2, তারপর লিখলাম 3, তারপর 4, 5, 6 লিখলাম, ঠিক আছে। আবার একটা সংখ্যা লিখলাম 2, 4, 6, 8, 10, আবার একটা লিখলাম 1, 3, 5, 7, 9। তুমি এই তিনটা সংখ্যার দিকে তাকাইলে তুমি কিন্তু তার পরবর্তী সংখ্যাটা ইজিলি বলতে পারতেছো। যেমন যদি আমি বলি 6 এর পরে কত আসবে, তুমি ইজিলি বলবা 7। এইখানে যদি দেখে আমি বলি 10 এর পরে কত আসবে, তুমি কিন্তু বলবা 12। আবার এখানটাতে যদি দেখাই 9 এর পরে কত আসবে, তুমি বলবা 11। এই যে একটা ঘটনা, তুমি দেখেই বলতে পারতাছো এর পরবর্তী পদটা কত হইব। এই বিষয়টারে এইভাবে যদি কোনো সংখ্যাগুলির বিন্যস্ত আকারে লেখে, এইভাবে যদি সাজায় গুছায় লেখে, তখন তার আমরা বলি অনুক্রম। ঠিক আছে, অনুক্রমের ব্যাপারটাই হইতেছে এরকম, তুমি একটা পদ দেখা তার আগে কত হইবে এবং পরে কত হইব তাও বলতে পারবা। যেমন আমি প্রথমটা কিভাবে বুঝলাম, প্রতিটা এক এক করে বৃদ্ধি পেতেছে, তাইলে 6 পরে অবশ্যই এক বৃদ্ধি পাবো, 7 হইব। আবার যদি 6 থেকে 1 কমাই দেই, 5 হইব। এটা যদি তাকাই, এটা 2 2 করে বৃদ্ধি পেতেছে, তাহলে 10 এর পরে 12 হইব। আবার যদি আমি জানছি যে 10 এর আগে কত হইব, 8 হইব। বুঝছি? তো এইভাবে যেগুলো আমাদের সাজানো গোছানো আকারে থাকে, ওই ব্যাপারটাকে আমরা কি বলি? অনুক্রম বলি। এটা এভাবেও থাকতে পারে, অন্যভাবেও থাকতে পারে, কিন্তু মেইন কথা হইতেছে দেইখা তুমি বুঝবা যে পরবর্তী পদটা আসলে কি হইব, মানে স্পষ্ট বোঝা যাইব সামনের পদটা কি, পেছনের পদটা কি। ঠিক আছে, তো এটা আমরা বলি সিকোয়েন্স বা অনুক্রম। তো আমরা কথা বলবো এই অধ্যায় মূলত ধারা নিয়ে, কারণ আমাদের 13.1 হইতেছে সমান্তর ধারা এবং আমাদের 13.2 হইতেছে গুণোত্তর ধারা। যদি আমরা ধারার কথাই যে ধারার আমরা বলি সিরিজ, এটা দুই টাইপের হয়। সমান্তর ধারা যেটা আমরা কি বলি, অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজের জন্য আমাদের যে সূত্রগুলি প্রয়োজন এখানে আমরা লিখে রাখছি, কিন্তু এর আগে আমি একটু ধারাটা তোমাদের বুঝাইনি যে আমাদের সমান্তর ধারা আসলে কি টাইপের থাকে। যেমন আমি যদি এইখানটাতে ধরো এইটাই আমি নিলাম, কিন্তু তার সাথে আমি কি দিয়ে দিলাম, প্লাস 5 প্লাস এর 7 প্লাস এর 9, মানে আমি কি করছি, প্লাস দিয়ে তাদের অ্যাড করে দিছি। যদি এরকম অ্যাড করে দিই, মানে যোগ চিহ্ন মাঝখানে ব্যবহার করে দিই, তাইলে আমাদের অনুক্রমটা যেই আকারে পরিবর্তিত হয় ওইটার আমরা ধারা বলি। ওইটার আমরা কি বলি, ধারা বলি। বুঝছি? এটা ছিল আমাদের অনুক্রম, জাস্ট সম্পর্ক আকারে তারা আগাইতেছে। আর নিচেটাতে আমি তাদের মাঝখানে কি ইউজ করছি, প্লাস ইউজ করছি। উপরেরটা অনুক্রম, নিচেরটা কিন্তু ধারা, জাস্ট এইটুক পার্থক্য। তারপরে যদি একটু খেয়াল করি, আমাদের এইখানে দেখো এটা থেকে এটা কিন্তু কত বৃদ্ধি পেয়েছে, 2। এটা থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে, 2। মানে পার্থক্যগুলি সেম সেম ভাবে বাড়তেছে। একটা থেকে আরেকটার পার্থক্য 2, একটা থেকে আরেকটার পার্থক্য 2। এটা 3ও হইতে পারে, 5ও হইতে পারে, 7ও হইতে পারে, এক এক রকম হইতে পারে। কিন্তু যদি পার্থক্যটা এরকম সেম সেম ভাবে আগায়, তাইলে তারে বলি আমরা সমান্তর ধারা। তার আমরা কি বলি, সমান্তর ধারা। বুঝছি? সমান্তর ধারায় তাহলে একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্যটা কি, জিনিসটা পার্থক্যটা সেম হইব, অন্যভাবে বলতে পারি বিয়োগফলটা সেম হইব। ঠিক আছে, তাইলে যদি আমরা সমান্তর ধারা নিয়ে কথা বলি, প্রথমেই যদি একটা ধারা আমরা এখানে লিখে রেখে আমাদের ইচ্ছা মতো 3 লিখলাম, তারপরে লিখলাম 5, তারপরে লিখলাম 7, তারপরে লিখলাম 9, প্লাস ধর এখানে 11 লিখে দিলাম, আর বড় না করলাম, এইটুকুই রাখলাম। এইখানে প্রথম যে জন আছে তারে বলি আমরা প্রথম পদ। সিম্পল কথা, প্রথম পদ, এটা আমরা প্রকাশ করি এ ধারা, তাহলে এর মান কত, 3। তারপরে আমাদের একটা জিনিস জানা লাগে, আমরা কি বলছি, পার্থক্য সেম সেম। তো এই পার্থক্যটা আমরা একটা নাম দিছি এখানে, যেটা আমরা বলি সাধারণ অন্তর। সাধারণ অন্তর, অন্তর মানে হচ্ছে দুটা পদের কি, বিয়োগফল। তো আমরা এখানে লিখতেছি সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা আমরা প্রকাশ করি ডি ধারা। আর বের করার প্রক্রিয়াটা একদম সিম্পল, যে কোনো একটা পদ থেকে তার সামনের পদটা বিয়োগ করবা। যেই কোনো একটা পদ নিবা, তার থেকে তার সামনেরটা কি করবা, বিয়োগ করবা। আমরা স্বাভাবিকভাবে ইজির জন্য করি কি, 2 নাম্বার পদ থেকে 1 নাম্বারটা বিয়োগ করি। 2 নাম্বার থেকে কয় নাম্বার বিয়োগ করি, যেমন দ্বিতীয় পদ থেকে আমরা কত, প্রথম পদটারে বিয়োগ করি। দ্বিতীয় পদের মানে এখানে দেওয়া আছে 5, প্রথম পদের মান দেওয়া আছে 3, কত পাইলাম, 2। এবার যে আমরা এটা না করি, যে কোনো একটা পদ নিতাম, ধরো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদটা নিতেছি। পঞ্চম পদে এখানে কত,
পঞ্চম পদ থেকে আমি বিয়োগ করতেছি চতুর্থ পদ, পঞ্চম পদ থেকে আমি বিয়োগ করতেছি চতুর্থ পদ। পঞ্চম পদ কত? 11। আমাদের চতুর্থ পদ কত? 9। ওই বিয়োগ করলে তুমি কিন্তু সেম রেজাল্টই পাইবা, এখানে যা পাইছো এখানে ঠিক তাই। তাহলে সাধারণ অন্তর বের করার প্রক্রিয়া কি? যেই কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদের কি করবা? বিয়োগ করবা, তাইলে তুমি ডি এর মান পেয়ে যাইবা। তো আমরা এ জানলাম, ডি জানলাম। এই দুইটা জিনিস যদি তোমার জানা থাকে, এই মাত্র দুইটা জিনিস যদি তোমার জানা থাকে, তুমি যেই কোনো পদ বের করতে পারবা। যেমন এখানে আমি এই ধারাটা দিয়ে দিলাম, এখানে একটা ডট ইউজ করলাম, যেটা চলতে আছে, অসীম ভাবে চলতেছে। এখন যদি তোমার কাছে আমি জানতে চাই এটার 100তম পদ কত, মানে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, বুঝলাম। এইভাবে যদি আমি জানতে তোমার কাছে 100 নম্বর পদ কত, তাইলে হয়তো তোমার একটু সময় লেগে যাবে বের করতে, কিন্তু তুমি যদি সূত্রটা ব্যবহার করো, তুমি খুব সিম্পলি একদম কিছুক্ষণের মধ্যে অ্যান্সারটা বের করতে পারবা। বুঝছি না? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে গইনা গইনা 100 পদ বের করার থেকে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, ছোট্ট একটা সূত্র, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যেটা n তম পদের মানের সূত্র, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। চলো আমরা এটা থেকে বের করি। সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা বের করছি 100তম পদ, তুমি 1000ও বের করতে পারো, 1,00,000ও বের করতে পারো, তোমার উপরে। তো এর মান তো তুমি জানলেই 3, লেখা দিবা। n এর মান কত? তুমি 100 তুমি বের করতে চাইছো, এই জন্য n এর মান 100, মাইনাসের 1, সাথে একটা ডি ছিল, যে ডি দিয়ে দাও। ডি এর মান তুমি জানছো 2। এবার এইটুকুর যদি তুমি শুধু হিসাব করো, এখানে কত হইলো? 99 ইন্টু 2, 3। এটার হিসাব করলে তুমি কিন্তু মানটা জেনে যেতে পারবা। তো কত হইলো? এখানে হয়ে গেল আমাদের 201। সিম্পল না? এখন এটা এমন না থাকে আরো বড় মানও থাকতে পারতো, কিন্তু সূত্র এটাই। তুমি জাস্ট একটু ক্যালকুলেট করবা, 100 কেন, 1000 কেন, আরো বড় পদের মানও তুমি মুহূর্তের মধ্যে বের করতে পারবা। বুঝছি? তো এই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আর এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সমান্তর ধারার প্রয়োজনীয় সূত্রের ভেতর যদি আমি বলি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা সূত্র। সূত্রটাকে একদম সিম্পল, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝছি না? এবার পরবর্তী ধাপে কেউ যদি আমার কাছে জানতে চায় যে এইখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে 5টা পদ, এই 5টা পদের সমষ্টি কত? এই প্রথম 5টা পদের সমষ্টি কত? তুমি ইজিলি ক্যালকুলেট দিয়ে যোগ করে বের করতে পারবা। 20 হইলো, এদিকে কত হইলো? 30, 35 হইলো, ইজিলি বের করে দিতে পারছো, ঠিক আছে। কিন্তু এখন তোমার কাছে যদি আমি জানতে চাই প্রথম 200টা পদের সমষ্টি কত, তখন তোমার হিসাব করতে কিন্তু অনেক সময় লেগে যাইব নাকি? যোগ করবা, সব আগে প্রথমে বের করবা, তারপরে যোগ করবা, তারপরে মান বের করবা নাকি? আর এত কিছু ভুল হয়েও যেতে পারে। তো এই জন্য আমাদের একটা সূত্র আছে, যদি আমাদের কাছে সমষ্টি জানতে চায়, যেমন এখানে জানতে চাইলো প্রথম 200টা, মানে এই যে এটারই জানতে চাইলো প্রথম কয়শো? 200টা পদের সমষ্টি। তাইলে তুমি একটা সূত্র ব্যবহার করবা। সূত্রটা কি? এই যে আমরা এখানে লেখা রাখছি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই যেটা Sn n/2। Sn দ্বারা মূলত বোঝায় কতটা পদের তুমি যোগফল বের করতেছো। এস দিয়ে মূলত আমরা সামেশন বোঝাই, মানে যোগফল বুঝাই। আর এন দিয়ে বুঝাইছে তুমি কি 100টা বের করতেছো, 200টা বের করছো, না কয়টা বের করতেছো। তো এই এসএন মানে সমষ্টি। এইখানে যেই নাম্বারটা, মানে অতগুলি পদের আমি সমষ্টি বের করতেছি। তো এখানে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। আমাদের সাধারণত রেগুলার প্রয়োজন আছেই, আমরা এগুলো একটু ক্লিয়ার করে দিই। এইখানে আমরা বিষয়টা বুঝাই দিই। আমরা ধারাই সিম্পল একটা ধারাই নিছি, কিন্তু তোমাদের বইগুলো এত সিম্পল থাকবে, একটু জটিল করো, কিন্তু কোনো প্রবলেম নেই, নিয়ম এটাই সব জায়গায়। মানে তুমি এই নিয়ম অ্যাপ্লাই করে এর থেকে বড় আরো ডাবল মান থাক, ট্রিপল মান থাক, তুমি মান বের করতে পারবে একদম সিম্পল ওয়েতে। শুধু দেখতে থাকো, একদম ক্লাসটা শেষ হইতে হইতে তোমার এই ধারা সম্বন্ধীয় যত ধরনের প্রশ্ন মনের ভিতরে জাগতে আছে সব ক্লিয়ার হয়ে যাবে, সবকিছুর উত্তর পেয়ে যাবে। তো দেখি এটার কয়টা জানতে চাইলো, ধরো 200টা জানতে চেয়েছে নাকি? তো আমরা লিখতেছি সূত্রটা এস এন, মানে আমরা 200টা বের করতেছি, তাইলে এন এর পরিবর্তে কত লিখছি? 200। তারপর লিখতে হবে n/2, সূত্র তো এখানে আছে, n এর মান তোমরা 200 জানছি, তো এখানে লেখা দাও 200 ভাগ 2। তারপর কি লিখতে হবে? 2a, 2 লিখলা, এর মান তো তোমার জানা আছে 3। তোমার যদি কোনো অন্য ধারা দিয়ে দেয়, ওটার প্রথম যেটা থাকবে এর মান ওইটা। তারপর কি লিখতে হবে? প্লাস দিয়ে দাও। তারপর আবার n লিখতে হবে, n এর মান 200 তুমি জানছো, মাইনাসের 1 ইন্টু একটা ডি দেওয়া আছে। ডি মানে কি? ওই দুই পদের পার্থক্য, যে কোনো একটা থেকে তার সামনেটা বিয়োগ করলে ডি এর মান পাওয়া যায়। তো এখানে ডি এর মান আমরা জানছি 2 হইলো। এবার যদি এখানে কাটাকাটি করো, এখানে তুমি পেলা 100, এখানে পেয়ে গেলা 6, এখানে পেয়ে গেলা 199, তার সাথে আবার 2 গুণাকার আছে, হইলো না? এবার তুমি হয়তো ক্যালকুলেট করলেই বড় জিনিসটার মান ইজিলি বের করতে পারবা নাকি? এটা এমন আহামরি কিছু না। যেমন 6, এখানে যদি গুণ করি 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 9 দুগুণে 18 আর 1 19, হাতে রইল আবার 2 একে 2 আর 1 3, দুইটারে যোগ করছো, 100 ধারা কি করছো? গুণ করে দিছো, রেজাল্ট বের হয়ে গেছে। কতক্ষণ আর লাগছে? কিছু সময় লাগছে, হয়তো 1 মিনিট 2 মিনিট। কিন্তু যদি তুমি এইভাবে গইনা 200টা পদ বের করতা,
শুধু পদগুলি বের করতে তোমার একটা লম্বা সময় যেত, আবার এগুলোর কি করতে হইতো, যোগ করতে হইতো। তো এই জন্যই আমাদের এইরকম টাইপের জিনিসটা ইজি করার জন্যই মূলত এই সূত্রগুলি আবিষ্কার করছে বা এই ধারার আবিষ্কার হয়েছে, বুঝছি না? তো এগুলো তুমি খুব সহজে যেই কোনো পদের মান, যেই কয়টা পদের সমষ্টি বের করতে পারবা। এরপর যদি পরের সূত্রগুলি দেখি, এগুলো আমাদের আসে কিন্তু খুব কম। এগুলো হয়তো তুমি সৃজনশীলের কতে এগুলোর দেখা পাইতে পারো, বা হঠাৎ করে একটা বোর্ডে এগুলো এসে পড়তে পারে। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা। আমরা যখন এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান করব, আমাদের বেসিক ক্লাসের পরপরই আমাদের সমাধানের ক্লাসগুলি আসতে থাকবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ধারাবাহিকভাবে তোমরা প্রতিটা ক্লাস পাইবা। আমাদের অধ্যায়ে যতগুলি 13.1 13.2 যতগুলি প্রশ্ন আছে প্রতিটার সমাধান পাইবা। ওগুলা শেষ হওয়ার পর আবার সৃজনশীল পাইবা, তারপরে এমসিকিউ, মানে বিস্তারিত সব বলতে পারো। তো এখন আমরা জাস্ট একটা ধারণা দিয়ে দিতেছি কিভাবে তুমি আগাইলে এই ব্যাপারগুলি তোমার কাছে ইজি হয়ে যাবে। এরপর যদি আমরা পরের সূত্রটার দিকে তাকাই, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা কারে বলে চিনি তো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনগুলি? এবার আমাদের আর এগুলোর প্রয়োজন নাই, এগুলো আমরা একটু ক্লিয়ার করি। আমরা একটু স্বাভাবিক সংখ্যা নিয়ে একটু কথা বলি। এবার ধরো একটা স্বাভাবিক সংখ্যা দিয়ে দিলাম, আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। 1 2 3 4 5 ডট 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 চলতে আছে, তো চলতে আছে, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন বইলা দিল প্রথম 50টি, কয়টি? 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। স্বাভাবিক সংখ্যার যোগফল। যোগফল কত আমাদের কাছে জানতে ছিল, ঠিক আছে? এখন তুমি স্বাভাবিক সংখ্যা 50টা, টানা 50টা হইব আমি জানি, কিন্তু যোগফল বের করলে আমাদের সময় বেশি লাগবে না? প্রতিটা সংখ্যার আমাদের ক্যালকুলেটর অন্তত তোলা তো লাগবে নাকি? কিন্তু এটাই সহজ করার জন্য আমাদের একটা সূত্র দিয়ে দিচ্ছি। সূত্রটা জাস্ট সিম্পল, এই যেটা n ইন্টু n প্লাসের 1/2। এই n হইতাছে তোমার কাছে যতটা স্বাভাবিক সংখ্যার যোগফল জানতে চেয়েছে, 50টা জানতে চেয়েছে না? তো তুমি জাস্ট n এর জায়গায় কত বসিয়ে দেবা? 50। যেমন সূত্রটা দেখতে এরকম হইব, এই যে এটা কিন্তু n এর জায়গায় কত বসাই দিলে তুমি? 50। তারপর লিখবা আবার 50, যোগ দিবা কত? 1, নিচে কত? 2। ব্যাস, এইটুকের ক্যালকুলেশন করবা, তোমার অ্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে না? সিম্পল জিনিস না? এখন আবার এগুলোর উপরেই যদি আবার বর্গ দেওয়া থাকে, যেমন 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, এমন থাকতে পারে। আবার তুমি এইগুলোর দেখা না পেয়ে তুমি এমন দেখাও পাইতে পারো, যেমন 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, এটা হইতেছে 9, এটা হইতেছে 16, এটা হচ্ছে 25। কিন্তু যেহেতু তোমার জানা আছে, তুমি দেখেই তো বুঝবা এটা যেই কথা এটা একই কথা নাকি? এটা যে জিনিস এটা ঠিক একই জিনিস, মানে তোমার একটা লাইনে সূত্রটা খালি তৈরি করে নিতে হইব। এমন যদি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি জানতে চায়, কার সমষ্টি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি জানতে চায়, সূত্রটি সে যেটা, যদি বর্গাকারে আমাদের সংখ্যাগুলি দেওয়া থাকে, যেমন নর্মাল সংখ্যা 1 2 3 4 5 ছিল, আমরা এই সূত্রটা কাজ করে নিছি। কিন্তু যদি এগুলোর উপর বর্গ দেওয়া থাকে আর জানতে চাই এইখান থেকে 50টা পদের সমষ্টি কত জানতে চাইলো, তখন তুমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা। যত জায়গায় n দেখতেছো n এর পরিবর্তে 50 বসাই দিবা। তোমার কাছে 50 না দিয়ে অন্য সংখ্যা জানতে যেতে পারে, 75টা জানতে যেতে পারে, 100টা জানতে যেতে পারে, কিন্তু প্রবলেম কি? তুমি n এর পরিবর্তে যদি 75 জানতে চাই 75 লিখে দিবা, 100 জানতে চাইলে 100 লিখে দিবা। সূত্র এই যেটা দিয়ে দিছো, কাজ একদম ক্লিয়ার। এরপর যদি আমরা কিউবেরটার দিকে তাকাই, আবার করে কি এগুলো স্কোয়ার না দিয়ে কিউবও দিয়ে দেয়। এই তিনটাই দেয়, আর বেশি দেয় না। দিলে এই তিনটার দেখাই তুমি পাইবা টুকটাক, তেমন বেশি না, মোটামুটি কমই দেখা পাইবা। তো এইভাবে রইলো। তো এগুলোর মান একটু চেঞ্জ হবে, আমরা তো জানি 2 কিউব কত 8, 3 কিউব কত 27, এটার মান কত 64, মানে এই আর কি 125। এমন থাকলে আমাদের সূত্র একদম প্রথমে তুমি যে সূত্রটা পড়ছিলে না, হুবহু এটাই, ওটার উপর একটা হোল স্কোয়ার, ওটার উপর একটা কি জাস্ট একটা হোল স্কোয়ার, শেষ। বুঝছি না? মনে রাখতে পারবো না? তো আমরা এটার সূত্র জানলাম, এটার উপর যদি একটা স্কোয়ার দিয়ে দিই, মানে পুরোটার উপর যদি একটা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই, তাহলে আমাদের আবার কিউব বা ঘনের সমষ্টির সূত্র হয়ে যায়। সিম্পল হচ্ছে, ক্লিয়ার? এবার সমান্তর ধারা আরেকটা কথা বইলা নেই, এখানে আমি সূত্র এগুলো লিখছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তোমার কাছে বলবো কি ধারাটা এবার নির্ণয় করো। প্রথম পদ বের করলা, দ্বিতীয় পদ বের করলা, তৃতীয় পদ বের করলা, তোমার কাছে ধারা নির্ণয় করতে বলছে। ধারা জিনিসটা আসলে কি দেখো, প্রথম পদ যদি আমরা এই চিন্তা করি, পরের পদটা হইতাছে এর সাথে যে অন্তর, মানে যে বিয়োগফল, ওইটা যোগ হওয়া। ওইটা কি হওয়া? যোগ হওয়া। যেমন আমরা কি লিখছিলাম? আমরা লিখছিলাম 3 5 7 9, এরকম কিছু দিয়ে তো শুরু করছিলাম। এখানে 3, এই যে 3 হইতেছে এ, তারপরে 5 5 অর্থ কি? এর সাথে ডি, মানে ওই যে আমরা পার্থক্যটা ধরছিলাম ওটা যোগ হওয়া। ওটা কি হওয়া? যোগ হওয়া। তারপরেরটার সাথে হয় কি জানো?
এ প্লাসের ডি তার সাথে আবার আর একটা ডি এর যোগফল হয়, মানে প্রতিটা ধাপে ধাপে একটা করে ডি আমাদের কি অ্যাড হইতে থাকে নতুন করে। প্রথম পদ লিখছি, পরের পদে একটা ডি যুক্ত হইলো, তারপরের পদে আরেকটা ডি যুক্ত হইলো, তারপরের পদে কি আরো একটা ডি যুক্ত হইব, একটা ডি, দুইটা ডি, তিনটা ডি, মানে সূত্রটা তাহলে কেমন দাঁড়ায়, এ প্লাসের 1 প্লাসের ডি, তারপরে দাঁড়ায় এ প্লাসের একটা ডি আরেকটা ডি, কয়টা ডি, দুইটা ডি, প্লাস এ প্লাসের 3d, এইভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবো। তো আমরা এইভাবে ধারাও খুব ইজিলি বের করতে পারি। যদি আমরা এ এর মান জানি আর ডি এর মান জানি, কেউ আমাদের কাছে যদি জানছে পঞ্চম পদ কত, আমরা এইভাবেও বের করে দিতে পারি। যদি বল ধারাটা তৈরি করো, এই যে সূত্র বসাই দিলাম, এ এর মান লিখলাম, এ এর মান লিখলাম, ডি এর মান লিখলাম, এ এর মান লিখলাম, 2 লিখলাম, ডি লিখলাম, তো এইভাবে আমরা বের করতে পারি। বুঝছি ঘটনা? বুঝছি। তাইলে আমাদের মোটামুটি সমান্তর ধারার যে সূত্রগুলি প্রয়োজন, এগুলো সম্বন্ধে একটা কনসেপ্ট আমাদের মাথায় আসছে না? আসছে তো। এবার আমরা টুকটাক সমাধান এখনই করতে পারবো। তুমি যদি আমার ক্লাসটা শেষে বই নিয়ে বসো, এখনই তুমি দেখবা প্রথমের অনেকগুলো অঙ্ক তুমি পারতাছো। আর বিস্তারিত সব অঙ্ক তোমরা করামো, ধৈর্য ধরো। এই ক্লাসটা শেষ হওয়ার পর থেকেই তোমরা ওই ক্লাসগুলি পাওয়া শুরু করবা। হইলেও তো সমান্তর ধারার কনসেপ্ট মাথায় তুলনামূলক কিছুটা হইলে আমি ঢুকাইতে পারছি। এখন যদি আমরা গুণোত্তর ধারার দিকে যাই, গুণোত্তর ধারা এটা আবার কি জিনিস? সমান্তর ধারাতে তো জানলাম আমাদের পার্থক্য সেম সেম, মানে একটা থেকে আরেকটা পদ 2 করে বৃদ্ধি পেলে পরের পদটা কত করে বৃদ্ধি পাইব, 2 করে বৃদ্ধি পাইব, তারপরের পদটা আবার 2 করে বৃদ্ধি পাইব। কিন্তু গুণোত্তর ধারা একটু অন্যভাবে আগায়। যেমন তুমি এইখানে লিখলা 2, তারপরে ধরো এখানে হইলো 4, তারপরে এখানে হইব কত 8, তারপরে এখানে হইব কত 16, তারপরে এখানে হইব কত 32। তুমি যদি একটু খেয়াল করো, একটু স্মার্ট হও, তাইলে তুমি অলরেডি বুঝা গেছো আমি কি করতেছি, জাস্ট 2 গুণ লিখে যেতেছি। 2 এর 2 গুণ 4, 4 এর 2 গুণ 8, 8 এর 2 গুণ 16, 16 এর 2 গুণ 32, এমনও থাকতে পারে। বা অন্য 3 গুণ আকারেও থাকতে পারে। যেমন এটাই যদি আমি 3 গুণ আকারে তৈরি করি, 2, 3 দুগুণে কত হইল 6, এটা 3 6 কত 18। বুঝছি ঘটনাটা? এবার আমি কত 3 করে গুণ করছি। তো এইভাবে যেগুলা আগায়, মানে কি গুণ আকারে বা অনুপাত আকারে যেই মানটা বাড়তে থাকে, ওটা আমরা কি বলি, গুণোত্তর ধারা বলি। আগেরটাতে আমাদের পার্থক্যটা সেম সেম ছিল, 2 বৃদ্ধি পেয়েছে 2 2 করে বাড়ছে, 5 বৃদ্ধি পেয়েছে 5 5 করে বাড়ছে। কিন্তু এটাতে আমাদের গুণ আকারে বৃদ্ধি পাইব। এটা থেকে এটা 2 গুণ বেশি, তাহলে পরেরটা এটা থেকে কয় গুণ বেশি হইব, 2 গুণ। এটা থেকে পরেরটা 2 গুণ। এটা থেকে এটা 3 গুণ বেশি, তাহলে পরেরটা কয় গুণ বেশি হইব, 3 গুণ বেশি হইব। বুঝছি? যেমন 2 এর সাথে আমি 3 গুণ করছি 6 পাইছি, 6 এর সাথে 3 গুণ করছি 18 পাইছি। পরের পরটা পাইতেছিলাম আমার কি করতে হবে, 18 এর সাথে 3 এর গুণ করতে হইব। যদি আমি 18 এর সাথে 3 এর গুণ করি, 3 8 24 এর 4, হাতে রইল কত 2, 3 একে 3 5, 54, মানে এইখানটাতে আমাদের কত হইব 54। পরের পরটা 54 এর সাথে 3 গুণ করলে কত হইব এটা, বুঝছি? এখন এটা 2 গুণ আকারে থাকতে পারে, 3 গুণ আকারে থাকতে পারে, 7 গুণ আকারে, যা মন চায় তা থাকতে পারে, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে এরকম। তো এইভাবে তুমি আগে চেক করো। সৃজনশীল গুলোতে তোমার বইলে দিব না যে এটা সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা, তুমি চেক করে নিবা। তুমি দেখলেই বুঝবা, যদি বিয়োগ করে দেখো পার্থক্য সেম বের হইতেছে তাহলে সে সমান্তর ধারা। যদি দেখো ভাগ কইরা পার্থক্য সেম বের হইতেছে তাহলে তার নাম গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা বের করার জন্য আমরা এখানে একটু কাজ করি। এখানে আমাদের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে প্রথম পদ লেখা। তো আমরা ধারা হিসেবে ধরো এটাতে সিলেক্ট করলাম, 2 লিখলাম, 6 লিখলাম, তারপর 18, তারপর লিখলাম 54, প্লাস ডট 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 আরো আছে। প্রথম পদ, প্রথম পদ আমরা এটা তো প্রথম পদে এ ধারায় প্রকাশ করি সব সময়, প্রথম পদ এ। তারপরে হইতেছে সাধারণ, আগেরটাতে লিখছিলাম আমরা অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর এটাতে আমরা লিখবো অনুপাত। কি লিখবো, অনুপাত। তো লিখে দিই সাধারণ অনুপাত, অনুপাত প্রকাশ করি আমরা আর দ্বারা। আর বের করার সূত্রটাও সিম্পল। আগেরটাতে আমরা যে কোনো একটা পদ থেকে তার সামনের পদটা কি করছিলাম, বিয়োগ। যে কোনো একটা পদ থেকে তার সামনের পদটা কি করছি, বিয়োগ। আর এটাতে করবো ভাগ। প্রক্রিয়া কি, যে কোনো একটা পদ ভাগ তার সামনের পদ, যে কোনো একটা পদ ভাগ হইব তার সামনের পদ। তো এখানে আমরা ইজির জন্য আমরা সাধারণত 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদ, মানে এই দুটারই নেই। দ্বিতীয় পদটা লিখে দিই উপরে, প্রথম পদটা লিখে দিই নিচে, মানে দ্বিতীয় পদরে প্রথম পদ দ্বারা ভাগ করি। কত পাইছো, 3 পাইছো। যদি তুমি অন্য একটা পদ নেওয়া করতো, যেমন তুমি 54 নিছো, এটা না নিয়ে তুমি কত নিছো 54, তার সামনে কি আছে 18 না, যদি তুমি ভাগ দাও তুমি 3ই খুঁজে পেবা। তো বোঝা গেল আমাদের পার্থক্যটা এবার সরি সমান্তর ধারা আমাদের পার্থক্যটা সেম হইব, আর আমাদের গুণোত্তর ধারায় আমাদের ভাগফল বা অনুপাত যেটা আমরা বলি ওই জিনিসটা সমান হইব, তাহলে তার নাম গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারাও যদি এরকম একটা পদ দেওয়া আছে তোমার কাছে, এটা হচ্ছে প্রথম পদ, জানো এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এবার তোমার কাছে জানতে চাইলো আচ্ছা এটার 31তম পদ কত, তুমি বের করতে পারবে, আমি জানি ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবা, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার।
31 বের করলা, এবার তোমার বলবে 153তম, তখন একটু জটিলতা পারবা না। তো এই জন্য এটার জন্য আমাদের একটা সিম্পল সূত্র আছে। সূত্রটা কি? যদি আমাদের গুণোত্তর ধারার n তম পদ বের করতে বলে তুমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ar⁻n-1 ar⁻n-1 তো এখানটাতে আমরা লিখে দিতেছি ar⁻n-1। আমরা এই ধারাটারই ধরো 51তম পদ বের করতেছি। কয় নম্বর পদ? 51তম পদ বের করতেছি। তাহলে n এর মান হচ্ছে 51, বসাও। এর মান তুমি জানছো কত? প্রথমে আছে 2, লেখা দাও। আর এর মান তুমি কত জানছো? একটা ইনটুই দাও। আর এর মান কত জানছো? 3 না? n এর মান কত? 51তম বলছে, তাহলে এখানে তুমি 51 লেখো, বিয়োগ 1 দাও। এখানে তুমি 51 লেখো, বিয়োগ 1 দাও। তাহলে 2 ইনটু 3 টু দি পাওয়ার 50 থেকে 51 থেকে দেখছো কি ভুল করতেছি, 51 লিখতে গিয়ে এখানে 50 লিখে রাখছি। তো 51 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হইব? 50 না? এইটা ক্যালকুলেটর যদি তুমি তোলো, মান বের হতে খুব সময় লাগবে, লাগার তোর কথা না নাকি? তো ইজিলি এটার সাথে তুমি 2 এর গুণ করছো, তোমার অ্যান্সার বের হয়ে গেছে। এবার ব্যাপারটা আরো যত বড় দিক, বিষয় কিন্তু সিম্পল। কারণ তোমার হাতে ক্যালকুলেটর আছে, তোমার এভাবে হিসাব করার প্রয়োজন নেই। জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবা, n এর মানটা বসাই দিবা, a এবং r এর মান বসাইবা, কাজ শেষ। ইজিলি বের হয়ে গেল। এখন এই জিনিসটারও আবার কি করতে পারে, তারা সমষ্টি জানতে চেতে পারে। যেমন এই পটের তারা সমষ্টি যদি জানতে চায়, কি জানতে চায়? সমষ্টি যদি তারা জানতে চায়, তখন 1 2 3 4 চারটা হইলে আমি এখানে লিখে দিলাম। আমার কাছে জানছিল প্রথম 20টা পদের সমষ্টি কত, তখন একটু প্রবলেম হইব। 20টা পদ আগে বের করো, তারপরে ওইগুলো আবার কি করো? যোগ করো। কিন্তু এর জন্য আমাদের সিম্পল ওয়ে আছে। আমরা এখানে দুটো সূত্র লিখছি সমষ্টির। 1 নাম্বার, এটা কখন অ্যাপ্লাই হইব? যখন আমাদের আর এর মানটা 1 এর থেকে বড় বের হইব। যেমন এইখানটাতে আমি 2 নাম্বার পদ 1 নাম্বার পদ দ্বারা ভাগ করছি, আমাদের আর এর মান বের হয়েছে, আর এর মানটা কত? 3 বের হয়েছে। 3 কি 1 এর থেকে বড় নাকি ছোট? অবশ্যই বড়। তাইলে এমন ক্ষেত্রে তুমি সূত্র নিবা এই যেটা, বুঝছি? এখন এটা আমাদের উল্টাও হইতে পারে। যেমন এই জিনিসটাই আমাদের যদি একটু উল্টা হিসাব করি, এখানে আমরা একটা উল্টা ধারা লিখতেছি। যেমন এখানে লিখলাম আমি 32, তারপরে লিখলাম আমি 16, তারপরে লিখলাম আমি 4, তারপরে লিখলাম আমি 2, বুঝছো? এভাবে ডট 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 ধরো দিয়ে দিলাম। এইরকম যদি থাকে, এই যে এই টাইপের যদি থাকে, একটু খেয়াল করলেই দেখবা এখানে আমাদের প্রথম পদ থেকে দ্বিতীয় পদ ছোট, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ ছোট, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ ছোট। এটার যদি আমি আর এর মান বের করি, এই যে এটার জন্য যদি আমি আর এর মান বের করি, কিভাবে বের হইব? ধরো 16 লিখলাম, ভাগ দিলাম তার সামনের পদটা দ্বারা, 32। ভাগ করলে তুমি নিজেই জানো নিচে 2 থাকবে, উপরে 1, মানে তুমি পেয়েছো হাফ। এখন তোমার কাছে আমার প্রশ্ন, হাফ কি আমার 1 এর থেকে বড় নাকি ছোট? ছোট। যদি ছোট হয় তাইলে আমি আর এই সূত্রটা নিতে পারবো না। এই যে সমষ্টির এই সূত্রটা আমার নেওয়ার হইব না, আমার নিতে হইব নিচেরটা। তো এইটুক বিষয় তুমি একটু খেয়াল রাখবা, এইটুক বিষয় তোমার একটু মাথায় রাখতে হইব। যদি আমাদের আর এর মানটা 1 এর থেকে বড় বের হয়, তাহলে সূত্র সিলেক্ট হইব উপরেরটা। সূত্রটা কি? Sn is equal to a into r to the power n, আর এর উপরে পাওয়ার n মাইনাস এর 1, নিচে হইতেছে আবার r মাইনাস এর 1। দেখছি? এটা হইতেছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র, যদি r এর মানটা 1 এর থেকে কেমন হয়? বড় হয়। কেমন হয়? বড়। আবার নিচের সূত্রটা কিন্তু সেম, এটাই, শুধু একটু পার্থক্য, 1টা সামনে এসে পড়ছে, আর পেছনে চলে গেছে। আর যেহেতু বড়, এজন্য আর এর আমি সামনে লিখছি, 1 এর পিছন দিছি। কিন্তু নিচেরটাতে আমাদের আর তো 1 এর থেকে ছোট, এজন্য আমি 1 এর সামনে দিছি, আর এর কই দিছি? পিছনে দিছি। এইভাবে একটু মাথায় একটা হিন্ট দিয়ে রাখো যে আর এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে বড়টার আমি সামনে লিখবো, মানে আর সামনে হইব, 1 পিছনে হইব। আবার যদি আর 1 এর থেকে ছোট হয়, তাহলে 1 তো বড়, বড়টার সামনে লেখা লাগে, তো 1 এর সামনে লিখবো, আর এর পিছনে লিখবো। এভাবে তুমি সূত্র দুটোর মাথায় রেখে দিতে পারো খুব ইজিলি, বুঝছি না? এইভাবে আমরা যে কোনো পদের সমষ্টি খুব কম সময়ের মধ্যে বের করতে পারি। ঠিক আছে না? তো এই ব্যাপারগুলি জানা থাকলে তুমি অঙ্ক খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারবা। এবার সমান্তর ধারা, গুণোত্তর ধারা, যেই ধারাই বলো, এটার যততম পদই বলো, তুমি কি বের করতে পারবা না? ধরো ধারা এই যেটা দিয়ে দিছে, এইটা দিয়ে দিছে, এইটার 20টা পদের কি জানতে চাইলো তোমার কাছে? সমষ্টি জানতে চাইলে বের করতে পারবা না। প্রথমে আগে দেখবা এটা কি আমার সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। কারণ প্রথমেই বলছি আমাদের সৃজনশীল উল্লেখ থাকবো না, এটা কি সমান্তর নাকি গুণোত্তর তোমার দেখে চিনতে হইব। তো তুমি প্রথম ধরো পার্থক্য বের করবা, দেখে চিনতে পারলে তো খুবই ভালো। আর চেক করার জন্য কি করবা? প্রথমে ধরো দুইটার বিয়োগফল করবা, 2 নাম্বার থেকে 1 নাম্বারে বিয়োগ করবা, 3 নাম্বার থেকে 2 নাম্বারে বিয়োগ করবা। যদি দেখো দোনো ক্ষেত্রে বিয়োগফল সেম, তাহলে সে সমান্তর ধারা। মিলে নাই? এবার তুমি ভাগ করো, 2 নাম্বার পদরে 1 নাম্বার পদ দ্বারা ভাগ করো, ভাগফলটা লিখছো। 3 নাম্বার পদরে 2 নাম্বার পদ দ্বারা ভাগ করো, ভাগফলটা লিখছো। যদি দেখো সেম সেম হয়ে গেছে, কি ধারা? গুণোত্তর ধারা। বুঝছি? ঠিক আছে, তাইলে আজকের মোটামুটি বেসিক আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা এই অধ্যায়ের সব অঙ্কগুলি পর্যায়ক্রমে শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস তাইলে এ পর্যন্তই।